নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে আমরা আলোচনা করছি এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে সবার উৎসাহ খুব বেশি, যে কেমন প্রার্থীদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দাঁড় করাতে চাইছে আর কাদেরই বা ছেটে ফেলতে চাইছে প্রার্থী তালিকা থেকে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা কল্পনা চলছে, কিন্তু আমরা আমাদের মতন করে খোঁজ নিয়েছি কোন কোন প্রার্থীরা এবার আর টিকিট পাবেন না গতবারের, এবং কোন ধরনের প্রার্থী কোন রাজনৈতিক দল করতে চাইছেন তার একটা আভাস আপনাদেরকে আজকে দিতে চলেছি আজকের এক্স ফ্যাক্টরে। দেখুন, আমি প্রবীর বিশ্বাস প্রত্যেক দিন আপনাদের কাছে উপস্থিত হতে পারছি না, কারণ আমাদের সমীক্ষা একেবারে শেষ পর্যায়ে চলছে। আগামী 27শে ডিসেম্বর আমরা আনছি আমাদের যে জনমত সমীক্ষার তার দ্বিতীয় পর্যায়। আপনারা জানেন, সবচেয়ে নিখুঁত সবচেয়ে নির্ভরযোগ্য জনমত সমীক্ষা এনকে ডিজিটালই আপনাদের দেখাতে পারে। তাই আমাদের দায়িত্ব অনেক বেশি, যাতে আরো নিখুঁত আরো নির্ভরযোগ্য জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তবে এটাই শেষ জনমত সমীক্ষা না। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সমস্ত রাজনৈতিক দল যখন প্রার্থী তালিকা ঘোষণা করবে, তখন আমরা আনবো তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা। তবে এখন কি অবস্থায় চলছে পশ্চিমবঙ্গ, কোন দিকে ট্রেন্ড, সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকে আমরা। আর কয়েকদিনের মধ্যেই মানে 27শে তারিখে, আজ থেকে আর কয়েকদিন পরেই আপনারা সেটা দেখতে পাবেন। চলে আসি আজকের অনুষ্ঠানে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, মানিক ভট্টাচার্য, পরেশচন্দ্র অধিকারী, গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি থেকে যিনি দাঁড়িয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকেরা কিন্তু আপাতত জামিনে মুক্ত। আমি গৌতম দেবের কথা বলবো না, গৌতম দেব কখনোই জেলে যাননি। তবে এই জ্যোতিপ্রিয় মল্লিকেরা কিন্তু আপাতত জামিনে মুক্ত। কিন্তু মুর্শিদাবাদের বনগাঁর যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দ্বিতীয়বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন, এটা আপনারা সকলেই জানেন। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে আবার বিষয়টি একেবারে উল্টো, একদম উল্টো। সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দিয়ে দীর্ঘক্ষণ জেরা চালাচ্ছিল, সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন, বালুর তো ডায়াবেটিস আছে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ছাড়বো না। আর তখন থেকে এই ঘটনা প্রবাহ বলছিল যে সার্বিকভাবে দল কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই রয়েছে। জেলে যাওয়ার পরেও বস্তুত মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছিল তাকে, পরে নিয়মের কারণে অবশ্য তাকে সরাতে হয়েছে। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিক নীরব থাকলেও ক্রমে ক্রমে কিন্তু রাজনীতিতে সক্রিয় হয়েছে। সপ্তাহ দেড়েক আগেই বনগাঁ সভায় মমতার সভা মঞ্চ থেকে এবং এক পদযাত্রায় তাকে কিন্তু দেখা গিয়েছে একেবারে সামনের সারিতেই। ফলে জেল যাত্রীদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেলেও পেতে পারেন বলে মনে করছেন তৃণমূলের অনেকে। তবে টিকিট পেলেও জ্যোতিপ্রিয় মল্লিক কোন আসনে টিকিট পাবেন তা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। জ্যোতিপ্রিয় মল্লিকের যে ঘনিষ্ঠজন তারা দাবি করেন তিনি আর হাবড়ায় নাকি দাঁড়াতে চান না, কারণ সেটি কিন্তু আর ততটা নিরাপদ আসন নয়। গত লোকসভার ভোটের নিরিখে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধানসভায় প্রায় 20,000 ভোটে এগিয়েছিলেন, যদিও 2019-এর লোকসভাতে উত্তর 24 পরগনাতে এই আসনে এগিয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু পরে আবার 2021 সালের বিধানসভাতে সে হিসেব উল্টে যায়। পলাশীপাড়ার কথা বলি। পলাশীপাড়ার মানিক ভট্টাচার্যকে টিকিট দেওয়া হবে কি হবে না তাই নিয়েও কিন্তু অনেকে সংশয়ী রয়েছেন। তৃণমূলের অনেকের বক্তব্য, দলের সর্বোচ্চ নেতৃত্ব পার্থ চ্যাটার্জির সঙ্গে একই বন্ধনীতে মানিক ভট্টাচার্যকে রাখছেন তারা। জেল যাত্রীদের মধ্যে মানিক ভট্টাচার্যই একমাত্র মানুষ যার গোটা পরিবার, স্ত্রী পুত্র সকলে জেলে গিয়েছিল। অনেকেই বলছেন জামিন পাওয়ার পরে মানিককে সেভাবে রাজনীতিতে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে তার কাছে ইতিমধ্যে কোনো বার্তা পৌঁছেছে কিনা সে নিয়ে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে পলাশীপাড়া কেন্দ্রটিতে তৃণমূলের অজস্র গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে কিন্তু যুযুধান। সেক্ষেত্রে কোনো এক গোষ্ঠীর কেউ টিকিট পেয়ে গেলে
অন্য গোষ্ঠী কিন্তু হারিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চালাবে। সম্ভবত কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বকেই তৃণমূল এই কেন্দ্রে বেছে নিতে পারে বলে আমাদের কাছে সূত্রের খবর। মুর্শিদাবাদের জীবন কৃষ্ণের টিকিট পাওয়ার ব্যাপারে খুব একটা আশা দেখছেন না কেউই আশা দেখছেন না। যদিও জেলে থেকে বা জামিন পেয়ে ফিরে এসে টিকিট পাওয়ার নজির কিন্তু তৃণমূলে আছে। রোজভ্যালি মামলাতে জেলে যেতে হয়েছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের মনে থাকবে। ফিরে এসে তিনি শুধু টিকিট পেয়েছিলেন তাই নয়, এই 1 বছর আগে পর্যন্ত তিনি ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। আবার সারদা মামলায় গ্রেফতার হয়ে 2016 সালের বিধানসভা নির্বাচনে জেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মদন মিত্রের কথা মনে থাকবে আপনাদের, যদিও তখন তিনি হেরে গিয়েছিলেন। অতএব জেলে গেলেই যে তৃণমূল টিকিট দেবে না এমনটাও নিশ্চিত করে বলা যায় না। তবে একটা জিনিস আপনাদের নিশ্চিত এই মুহূর্তে করে দিতে পারি, এই জেলে যাওয়া যারা জেল যাত্রী তাদের মধ্যে একমাত্র পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা, তাদের টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ প্রথমত দল চাইছে না, দ্বিতীয়ত সেখানকার স্থানীয় মানুষ, বরঙ্গা স্থানীয় মানুষ যেমন নামটা ভুলে যাই, জ্যোতিকৃষ্ণ সাহা, আর পলাশীপাড়ার মানুষ মানিক ভট্টাচার্য, সেখানকার মানুষই চাইছেন না যে এরা দাঁড়ান। তবে এই যে 4 জনের কথা বললাম তাদের ক্ষেত্রে তাদের একটা সূচক নিয়ে আপাতত একটা জল্পনা চলছে। তবে সূচক যাই থাক, নাম চূড়ান্ত করবেন কিন্তু সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা 294টা আসনের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ডাবগ্রাম ফুলবাড়ির আসন থেকে গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন বর্তমানে শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র গৌতম দেব। জানা গিয়েছে তিনি নিজেই আর ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে দাঁড়াতে চান না, প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তার সম্বন্ধে সেখানকার কর্মীদের অভিযোগ তার ঔদ্ধত্য সীমাহীন, তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার করেন না, এটা কিন্তু সেখানকার কর্মীরা আমাদের জানিয়েছেন। এবার আসি পরেশচন্দ্র অধিকারীর নাম নিয়ে। পরেশচন্দ্র অধিকারীর নাম শিক্ষা দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের যাবতীয় আগ্রহ হারিয়েছে তার প্রতি। পরেশচন্দ্র অধিকারী যে টিকিট পাবেন না এটাও নিশ্চিত করে বলে দেওয়া যায়। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনযাপনের যে ছবি তা সমাজ মাধ্যমে চলে আসাকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মোটেও ভালো চোখে নেয়নি। আপনার মনে থাকবে গতবার লোকসভা নির্বাচনের সময় কাঞ্চন মল্লিককে গাড়িতেই উঠতে দেননি, প্রচার গাড়িতেই উঠতে দেননি কল্যাণ ব্যানার্জি। তার কারণও ওই একটাই, তার ব্যক্তিগত জীবনযাপন প্রকাশ্যে চলে আসাটা মানুষ ভালোভাবে নেয়নি। এবং বিধায়ক হিসেবেও কাঞ্চন মল্লিক এলাকায় না যাওয়া এবং কাজ করা নিয়ে উত্তরপাড়ার নেতা কর্মীদের মধ্যে কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে। এই আসনে কিন্তু তৃণমূল প্রার্থী বদল করতে পারে, করবেও। রাজ্যের আরো একজন প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, তার বিরুদ্ধেও বিধায়কের দায়িত্ব পালন, দলের মধ্যে উপদল তৈরি করার ব্যাপারে অভিযোগ রয়েছে কর্মীদের একাংশে। এছাড়াও বেনামে প্রমোটারি ব্যবসা চালানোর অভিযোগ এসেছে একটা নির্ভরযোগ্য সূত্র থেকে। অরাজনৈতিক লোকজন যখন জনপ্রতিনিধি হয়ে ওঠেন প্রায় সর্বত্র তাদের সাথে সংগঠনের একটা দূরত্ব তৈরি হয়। এই সমস্যা তৃণমূলের অন্দরে প্রায় প্রতিটি জায়গায়, যেখানে অরাজনৈতিক মানুষজন জিতে এসেছেন সেখানে বা জনপ্রতিনিধি হয়েছেন সেখানেই কিন্তু এই সমস্যা। তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। আমরা এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 916350
2850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। যে কথা বলছিলাম, যেখানে যেখানে অরাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি হয়েছেন সেখানকার সংগঠনের সাথে তাদের একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। তারা সংগঠনের লোকের সাথে মানিয়ে নিতে পারছেন না, বা সংগঠনের লোক তাদেরকে মেনে নিতে পারছেন না। এরকম কিন্তু সমস্যা সর্বত্র। আমরা বালিতেও একই জিনিস দেখতে পাচ্ছি। তবে এরকম ব্যতিক্রম আছে, বহু ব্যতিক্রম আছে, যে অরাজনৈতিক জনপ্রতিনিধিও আছেন যারা, তারাও কিন্তু ভালো কাজ করছেন এবং সংগঠনের সাথে তাদের সম্পর্কটা খুবই ভালো। তবে সেই সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে ভীষণ কম। আরেকজনের কথা বলি, ইংলিশ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নিয়েও যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। শোনা যাচ্ছে তিনি তার পুরনো দল কংগ্রেসের সাথে দূরত্বটা নাকি অনেকটাই কমিয়ে ফেলেছেন। ওদিকে সাগরদিঘির কংগ্রেসের টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেওয়া বাইরন বিশ্বাস নিজের এলাকায় সময় দেন না বলে অভিযোগ সেখানকার তৃণমূল কর্মীদের, আমরা যেটা নিজের কানে শুনে এসেছি। আরেকজন আছেন স্বাতীলেখা খন্দকার, হুগলি জেলার সুপরিচিত লড়াকু প্রয়াত নেতা, প্রবাদ প্রতিম নেতা আকবর আলী খন্দকারের স্ত্রী। দীর্ঘদিনের চণ্ডীতলা কেন্দ্রের বিধায়ক। স্থানীয় কর্মীদের বড় অংশের অভিযোগ তিনি কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এবং কর্মীদের সাথে যোগাযোগটাই রাখেন না। নির্বাচন আসলে আবার যোগাযোগ শুরু করেন। রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা একজন আছেন ফিরহাদ হাকিম, তার ঘাড়েও কিন্তু প্রচুর দায়িত্ব। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি। কলকাতা শহরের মেয়র সহ তিনি একাধিক কমিটির শীর্ষ পদে আছেন। যতদূর শোনা যাচ্ছে তৃণমূল তার পরিশ্রম কিছুটা লাঘব করতে চাইছেন। রাজ্যের প্রায় 120 থেকে 123টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করে প্রতিষ্ঠান বিরোধিতার জাল কেটে বেরিয়ে আসতে চাইছে। যতদূর শুনতে পাচ্ছি তৃণমূলে বেশ কিছু 50-এর নিচে থাকা এবং এলাকায় সৎ হিসেবে পরিচিত দক্ষ সংগঠকদের টিকিট দিতে পারে এবার। বেশ কিছু সংখ্যালঘু মুখ আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলে। মহিলাদের সংখ্যা যাতে আরো বেশি হয় সে ব্যাপারে সচেষ্ট হচ্ছে তৃণমূল। কেন্দ্র স্থানান্তরিত হতে পারে অন্তত 60 থেকে 8 জন বিধায়কের, তাদের কেন্দ্র বদল হতে পারে। সব মিলিয়ে 2026-এর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় যে বেশ কিছু চমক থাকবে সেটা কিন্তু এক্ষুনি বলে দেওয়া যায়। উল্টো দিকে বিজেপি স্থির করেছে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর তারা নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে তৃণমূলের প্রকাশের পর। মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে তারা ভাবছেনই না। বঙ্গ বিজেপির মূল ফোকাস হচ্ছে গতবারের 77টি আসন ধরে রাখা, আর তার পাশাপাশি এমন আরো 50টি আসন যেখানে তাদের হারের মার্জিন তুলনামূলকভাবে অনেক কম ছিল। বলাই বাহুল্য সেগুলো সবই কিন্তু হিন্দু অধ্যুষিত অঞ্চল। তবে যতদূর খবর পাওয়া গিয়েছে বিজেপি রাজনৈতিক কর্মীদের থেকেও বেশি আগ্রহী সেলিব্রিটি প্রার্থীদের দাঁড় করাতে। কারণ ওই গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য জুড়ে বিজেপি 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। শুভেন্দু গোষ্ঠী, যারা এই মুহূর্তে সবচেয়ে বড় এবং শক্তিশালী গোষ্ঠী। তারপর তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দিলীপ গোষ্ঠী। রাজ্য বিজেপিতে তাদেরও কিন্তু পরাক্রম কম নয়, বরং অনেক জায়গাতেই শুভেন্দু গোষ্ঠীকে গুনে গুনে গোল দেওয়ার ক্ষমতাও রাখে এই দিলীপ গোষ্ঠীর লোকজন। তবে কম শক্তিশালী হলেও শ্রমিক ভট্টাচার্যের গোষ্ঠীও কিন্তু একটি আছে, যারা আদি বিজেপি, আরএসএস করা বিজেপি। একদিকে রাজবংশী মতুয়াদের বিজেপির প্রতি আস্থা হারিয়ে যাওয়া, উত্তরবঙ্গের শঙ্কর তথা শুভেন্দু গোষ্ঠীর বাড়বাড়ন্তে পুরনো সক্রিয় কর্মীদের বসে যাওয়া, এবং যে বামপন্থীদের ভোটে বিজেপি ফুলে ফেপে উঠেছিল পশ্চিমবঙ্গে, সেই বামপন্থীদের একটা বড় অংশ তারা বুঝে গিয়েছেন যে এই রাজ্যে এই বিজেপিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কিছুতেই সম্ভব নয়। বিজেপি রাজ্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের উপরে খুব বেশি আস্থা নেই। বিজেপিতে যারা রাজ্যের নেতা আর কি, উপরের স্তরের নেতা, তারা লোকাল নেতাদের কিন্তু খুব একটা ভরসা করে না। তাই সেলিব্রিটি প্রার্থী দাঁড় করিয়ে সমস্ত গোষ্ঠী এবং ক্রমশ কমতে থাকা যে বামেদের ভোট, সেটাকে এক ছাতার তলায় নিয়ে এসে বাজিমাত করতে চাইছে তারা। এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের প্রথম 15-20 দিন কিন্তু
তৃণমূল এবং বিজেপির দুই যুযুধান দলের কাছেই বেশ ক্রুশিয়াল। তৃণমূলের অস্ত্র একদিকে যেমন উন্নয়ন, 94-94-95টা জনকল্যাণমূলক প্রকল্প আছে তাদের হাতে, অন্যদিকে বাঙালি অস্মিতা রয়েছে তাদের সাথে, তার সাথে রয়েছে কেন্দ্রের বঞ্চনা। অন্যদিকে বিজেপি অপেক্ষায় আছে যে তৃণমূল কি ভুলভ্রান্তি করে তার উপর, আর তাদের ভরসা মোদিজি। হিন্দুত্ব যে পশ্চিমবাংলায় আর কাজে লাগবে না এটা তারা বুঝে গিয়েছেন। বিজেপির আরো একটা ভরসা স্থল হচ্ছে হুমায়ুন কবিরদের মতন তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম নেতারা, যারা তৃণমূলের মুসলিম ভোট কেটে বিজেপিকে সহায়তা করতে পারেন। বাংলার বিজেপি নেতাদের ওপর আস্থা নেই কেন্দ্রীয় বিজেপির নেতাদের, ঠিক যেমন আস্থা নেই পশ্চিমবাংলার নেতাদের, যারা গ্রামে গঞ্জে বিজেপি করে বা বিভিন্ন অঞ্চলে বিজেপি নেতৃত্ব দেয়, তাদের প্রতি যেমন পশ্চিমবাংলার নেতাদের আস্থা নেই, ঠিক একইভাবে পশ্চিমবাংলার নেতাদের ওপরেও কেন্দ্রীয় নেতাদের আস্থা নেই। বাংলা জয়ের জন্য কিন্তু শেষ হাতিয়ার ছিল নির্বাচন কমিশনের SIR, কিন্তু SIR বিজেপির পক্ষে তো যায়নি। উল্টে অভিষেক ব্যানার্জির রাজ্য জোড়া টিমের অত্যাধুনিক অ্যাপের মাধ্যমে কড়া নজরদারির ফলে, কড়াতম নজরদারির ফলে সব হিসেব উল্টে পাল্টে গিয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশনের হিসেব নিকেশ। এরপরে রইল ভোটের নিরাপত্তা বাহিনীর অ্যাক্টিভিটি। জায়গায় জায়গায় শীতলকুচি করে দেওয়ার মতন গুলি চালিয়ে মানুষ খুন করে সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে তারা বিরত করবার চেষ্টা করতে পারে, এরকম আশঙ্কা করছে রাজনৈতিক মহল। অমিত শাহের দপ্তর এ ব্যাপারে সিদ্ধহস্ত, শীতলকুচি আমরা দেখেছি। তাতে ফল কিন্তু হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি। মনে করা হচ্ছে এবার 3 দফায় ভোট হবে বা 4 দফায় ভোট হবে। কোনো একটা দফায় যদি এরকম শীতলকুচির মতন ঘটনা ঘটে, তারপরের দফাগুলোতে কিন্তু দফা রফা হয়ে যাবে বিজেপির। তাই সেরকম কিছু ঘটবে বলে মনে করা হচ্ছে না, সেই রিস্ক বিজেপি নেবে বলে মনে হয় না। আর রইল EVM ঘোটালা। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি তারা কিন্তু শিক্ষিত, এবং যারা বুথে বসেন, বামপন্থী বলুন, তৃণমূল বলুন, এমনকি বিজেপিরও যারা বুথে বসেন, তারা কিন্তু এই EVMটাকে খুব ভালো বোঝেন। এখানে EVM ঘোটালা করে ধোকা দিতে পারবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যে যেভাবে EVMকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি EVM পাচার করে যে কাজটা করতে পেরেছিল, সেটা পশ্চিমবাংলায় তারা পারবে না। তাহলে হাতে রইল কি? হাতে রইল বিজেপির কাছে পেন্সিল। তারা এখন প্রস্তুতি নন ভোটে যাওয়ার জন্য। যদি আজ থেকে 3 মাস পরে ভোট হয় বা 4 মাস পরে ভোট হয় বা ধরুন 5 মাস পরেও ভোট হয়, ভোট তো হতেই হবে মে মাসের মধ্যে, যদি এই ভোটটা হয়, তারা এখনো প্রস্তুতি নন কোথায় কাকে প্রার্থী দাঁড় করাবেন, কেমন প্রার্থী দাঁড় করাবেন, তৃণমূলের বিরুদ্ধে লড়বার জন্য তাদের স্ট্র্যাটেজি কি, তাদের হাতে অস্ত্র কি, কিচ্ছু নেই। এক আছেন মোদিজি, তাদের অস্ত্র, আর হচ্ছে গিয়ে এই নির্বাচন কমিশনের ভরসা। এছাড়া তাদের হাতে কোনো অস্ত্র নেই। তৃণমূল এমন কোনো অস্ত্র তাদের হাতে দেয়নি যেটা দিয়ে তারা তৃণমূলকে নিকেশ করতে পারে। ওই সন্দেশখালীর মতন কিছু ঘটনা আপনারা দেখতে পাবেন টেলিভিশনে, কিন্তু তারপরে আবার এরকম কোনো স্টিং অপারেশন বেরিয়ে আসবে, আবার আমাদের মতন ইউটিউব চ্যানেলরা গিয়ে আমরা সত্যতাটা আপনাদের সামনে তুলে আনবো। তখন আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনার সত্যতা নেই কিছু। যেখানে গতবার ইলেকশনের সময় আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে মুখে কাপড় দেওয়া মহিলারা বিভিন্ন বক্তব্য রাখছিলেন টেলিভিশন চ্যানেলে। আমাদের মতন ইউটিউব চ্যানেল কিছু, আমরা কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গিয়ে মুখ খোলা অবস্থায় মহিলারা কিন্তু বাইট দিয়েছেন আমাদের সামনে। ফলে বিজেপির এই তত্ত্ব কিন্তু কাজে লাগবে না। মোট কথা সবকিছুর ওপরে একটা কথা বলা ভালো, যে পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। সেই ভোট করানোর মেশিনারি বিজেপির কাছে আপাতত নেই। অন্তত আগামী 5 বছরে বিজেপি এই মেশিনারি গড়ে তুলতে পারবে এমন কোনো সম্ভাবনাও নেই। এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তার ভোট মেশিনারি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। এমনকি কারা কোথায় প্রার্থী হবেন এরকম একটা প্রাথমিক তালিকাও তৈরি হয়েছে, যেখানে এক একটা কেন্দ্র থেকে 2 জন 3 জন 4 জনের নাম গিয়েছে, এবং সেখানে ঝাড়াই বাছাইও চলছে। ফলে তৃণমূল কংগ্রেস যেমন সারা বছর তারা ভোটের কাজে যুক্ত থাকে, বিজেপিও থাকে, কিন্তু সেটা অন্য রাজ্যে। পশ্চিমবাংলায় যখনই ভোট আসে, এই কিছু এগিয়ে থাকা চোখে চোখ রাখা চ্যানেল, তাদের মাধ্যমে তারা কিছুটা উৎফুল্ল হয়ে ওঠে,
লম্ফজম্প শুরু করে দেয়, ভোট মিটে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? শেষ কথা ওই একটাই দাঁড়ালো যে বিজেপি যতই চেষ্টা করুক পশ্চিমবাংলায় এবারে অন্তত তাদের ক্ষমতায় আসা হচ্ছে না। তারা কতটা আসন নিয়ে আসবে, কতটা আসন পাবে, সবটা বলবো আগামী 27শে ডিসেম্বর। 27শে ডিসেম্বর এনকে ডিজিটালের পর্দায় চোখ রাখুন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে 27শে ডিসেম্বর মিস না হয়ে যায়। সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে পরিশীলিত, টেকনিক্যালি পরিশীলিত সমীক্ষা আমরাই আপনাদের হাতে তুলে দিতে পারবো। 27 তারিখ অপেক্ষা করুন। এ বেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।